সন্ধ্যার দিকে রুষা আপা চলে গেলেন। নিশি আর নিহাল পুরো ঘরের জিনিসপত্র এলোমেলো করে ফেলেছে। আপা যাওয়ার পর আমি ঘর গুছিয়ে নিলাম। আমার শাশুড়ি আজকে আর তার ঘর থেকে বের হলেন না। আমিও সেদিকে এগোলাম না। তার প্রতি প্রচণ্ড ক্ষোভ জন্মেছে মনে। এতদিন আমার সাথে যাই করুক, যাই বলুক, আমি তাকে কিছুই বলিনি। মনে হতো সে আমাকে বলছে, না বলছে তার নিজের ছেলেকে। তার ছেলের চাকরি নেই দেখে তো এত বলা বলি। আর সেটা তার তো কোনো অপরাধ নয়। সে মা, যা ইচ্ছে বলতেই পারে। আমার তাতে কিছু আসে যায় না। কিন্তু এবার তিনি তো মাত্রা অতিক্রম করলেন। আমার জিনিস নিয়ে দিলেন নিজের নাতনিকে। ভাবতেই অবাক লাগছে। এই শাশুড়ি কি আমার সেই শাশুড়ি, যে কিনা আগে কথায় কথায় আয়রা আয়রা বলে মুখ ব্যথা করে ফেলতো, যে আমি কি করলাম, কি খেলাম তা মুহূর্তে মুহূর্তে জিজ্ঞেস করত। সে এখন আমার প্রতি বিরক্ত। এখন আমাকে দেখলে তার মুখে বিরক্তির ছায়া ব্যতীত মমতার স্পর্শ দেখা মুশকিল। যাই হোক, মেনে নিয়েছি। কিন্তু বাড়াবাড়ি তো আর মানতে পারি না। আজ এক জিনিস নিয়েছে, কাল আরেক জিনিস নিবে, পরশু আরেক। এভাবেই তাকে আমি প্রশ্রয় দেব না। তবে এখন এসব বিষয় নিয়ে জিজ্ঞেস করব না কিছুই। বললে সৃষ্টি হবে আরও নানান কথা। আমি ঘর ঝাড়ু দিয়ে বিছানায় এসে বসলাম। আপাতত অন্য কোনো কাজ নেই। বাড়িতে কোনো মানুষে নেই। যারা থাকলে বসে থাকার সুযোগ হয়তো পেতাম না। একজনের এই কাজ করো তো, আরেকজনের সেই কাজ। একজনের কাজ শেষ হওয়ার আগেই আরেকজনের তারা। তাছাড়া ছোট বোন তো 12 মাসই বলতে গেলে এখানেই পড়ে থাকে। তার কাছে যত ফরমাইশ, সারাক্ষণই চলে তার ভরি ভোজ। রান্নাঘরে পড়ে থাকা লাগে তখন। আগে কাজের লোক ছিল। ওর চাকরি যাওয়ার পর তাকে বিদায় করে দেওয়া হয়েছে। তারা আমাদের টেনে বাড়তি কাজের লোক টানতে পারবে না। যাক, আমাদের টানতে পারবে, এটাই অনেক। এসব মনে পড়লে হতাশ লাগে প্রচুর। এসব ভাবনা বাদ দিয়ে আপাতত জামা কাপড় ভাঁজ করায় মন দিলাম। কাপড় ভাঁজ করতে গিয়ে দেখলাম রেদনের একটা শার্টের কলারের দিকে অনেকটা অংশই ছিঁড়ে গেছে। খারাপ লাগলো ভীষণ। এবার সুতা নিয়ে বসে গেলাম সেটা সেলাই করতে। কিছুক্ষণ পর পাশের বাসার নতুন ভাবি এলেন। তারা এ বাসায় এসেছে গত মাসে। তার সাথে অতটা পরিচিত নই আমি। সে হঠাৎ আমাদের বাসায় কেন এলো ঠাউর করতে পারছি না। তবুও কথাবার্তা স্বাভাবিকভাবেই বলছি। ওনার নাম স্বর্ণা। বেশ ভালো লাগলো তার সাথে কথা বলে। ভাবি বেশ মিশুক। তার সাথে অনেক কথা হলো সুখ দুঃখের। তিনিও আমার জন্য আফসোস করতে থাকলেন। আফসোস করলে কি কিছু আর হবে? হঠাৎই ভাবি বললেন, ভাবি, ভাইয়া কি টিউশনি করবে? আমার বান্ধবীর 2টা ছেলে আছে। ওদের পড়ানোর জন্য ও টিচার খোঁজাখুঁজি করতেছে। আপনি যদি বলেন, তবে আমি ভাইয়ার কথা ওকে বলতে পারি। তার কথায় চমকে গেলাম অনেক। বললাম, ঠিক আছে, আপনার ভাইয়া বাড়ি আসুক, আমি বলে দেখি। সকালেই আপনাকে জানাবো এই বিষয়ে। ভীষণ ভালো লাগছে। যদি 2-1টা টিউশনি করে, তবেও হাত খরচের পয়সাটা হবে। কিছুক্ষণ পরে আমার শাশুড়ি আমার ঘরে আসলেন। তিনি এসেই মুখটা কালো করে নিলেন। বললেন, সারাদিন গল্প করলে কি হবে? বাড়িতে কি কোনো কাজ নেই? সেই কখন থেকে দেখছি গল্প করেই যাচ্ছ। এত কিসের কথা শুনি? কথার বেলায় তো ভালোই পাকা বুড়ি হয়েছ, আর কাজের বেলায় তো ঠন ঠন। নানান কথা বলতে লাগলেন তিনি। আমি চুপচাপ শুনতে লাগলাম। এসবে এখন অভ্যস্ত হয়ে গেছি। স্বর্ণা ভাবি চলে গেল। রাত 10টায় রেদন বাসায় আসলো। তার মুখ দেখেই মনে হচ্ছে মন ভীষণ খারাপ। আসার পর থেকে মন মরা হয়ে আছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, মন খারাপ কেন? ও কিছু বলল না। আমি আবার জিজ্ঞেস করলাম, কথা বলছো না কেন? তোমার মন খারাপ কেন? কি বলবো, ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দাও তো। রেদন কিছুটা ধমকেই কথাটা বলল। অবাক হলাম। ও আমার সাথে এভাবে কথা বলে না সচরাচর। তাই বললাম, তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? কি হয়েছে তোমার? রেদন বিরক্তি নিয়ে বলল, কি হওয়ার বাকি রেখেছো তুমি বলো? তোমাদের ওখানে চাকরিটা করলে কি এমন ক্ষতি হয়ে যেত? নিজের পয়সায় দুমুঠো খেতে পারতাম তো। আমি আমার অভিশাপটা থেকে তো মুক্তি হতাম। কিন্তু দিলে না তো। তোমার আবার লোকের কথার ভয়। যে লোকের কথার ভয়ে চাকরি করতে দিলে না, তারা কি তোমায় দেখছে? তুমি তো আমায় খুব বলো, ভাইদের বিদেশ পাঠিয়েছি নিজের অর্থ ব্যয় করে। তারা আমায় দেখছে না? তুমিও তো লোকের কথায় আমাকে চাকরি করতে দিলে না। তারা তোমায় দেখছে। তুমি জানো আমার অবস্থাটা? আজ এক পুরনো বন্ধুর সাথে দেখা হলো। দুজনে একসাথে বসে 2 কাপ চা খেলাম। তার ইমার্জেন্সি কল আসায় সে চলে গেল।
আমি চায়ের বিলটা মেটাতে পারিনি। জানো, এটা আমার জন্য কতটা লজ্জাজনক ছিল। এরপরও বলবে কিছু আর বাকি রেখেছো তুমি? আমি চুপ করে রইলাম, কিছু বলতে পারলাম না। আমার প্রতি তার যত অভিযোগ আছে করুক সে। মিথ্যে অভিযোগ তো আর করেনি, সত্যি কথাই বলেছে। রেদওয়ান কথা বলা শেষ করে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে উল্টো করে শুয়ে পড়ল। আমি কিছু বললাম না। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর ভাত বাড়তে গেলাম, কিন্তু রেদওয়ান আর রাতে খেলো না, আমিও খেলাম না। শাশুড়িকে খাবার দিয়ে সব গুছিয়ে এসে শুয়ে পড়লাম। ঘুম আসছে না। বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। ভালো লাগছে না কিছু। জ্যোৎস্না রাত, সবসময়ের অন্ধকারাচ্ছন্ন আকাশটা কিছুটা উজ্জ্বল দেখাচ্ছে এখন। এই আকাশের আবছায়া উজ্জ্বলতার মতো কি আমার জীবনে একটু উজ্জ্বলতা আসতে পারে না? একটু কি পরিবর্তন হতে পারে না আমার চলার পথ? দীর্ঘশ্বাস ফেললাম। কিছুক্ষণ সেখানেই অতিবাহিত হলো। আমার ধ্যান ভাঙল রেদওয়ানের ডাকে। আয়ো, ঘুমাবে না? পাশ ফিরে তাকালাম, কিন্তু সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিলাম। নিজেকে কেমন জানি অপরাধী লাগছে। মাথা নিচু করে বললাম, ঘুম আসছে না কেন? জানি না। আমার কথায় খুব কষ্ট পেয়েছো তাই না? কষ্ট পাবো কেন? ঠিকই তো বলেছো তুমি, মিথ্যে তো আর বলনি। মন খারাপ করো না। আজকে এক বন্ধুর সাথে চাকরির বিষয় নিয়ে কথা হলো। ও কাল জানাবে বলেছে। ওর কথা শুনে আমার স্বর্ণা ভাবির কথা মনে হলো। আমি ফট করে বললাম, পাশের বাসার নতুন ভাড়াটি আছে না, ওই যে স্বর্ণা ভাবি, তার স্বামীর নাম আমি জানি না। চিনেছি। বলো। তিনি আজকে বাসায় এসেছিলেন। অনেকক্ষণ কথা বলেছি তার সাথে। তার বান্ধবীর ছেলেদের পড়ানোর জন্য নাকি তার বান্ধবী টিচার খোঁজাখুঁজি করছে। তুমি পড়াবে কিনা তাই জিজ্ঞেস করে গেলেন তিনি। বেশ তো, পড়তে চাইলে পড়াবো না কেন? আমার অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, যেই কাজ পাবো সেই কাজ করতে আমি রাজি আছি। যদি কেউ এখন রিক্সা চালাতে বলে তবে আমি তাই করব। আমার আর এই অভিশপ্ত জীবন ভালো লাগছে না আয়ু। ক্লান্ত আমি। ভীষণ কষ্ট হলো। তার চেহারার দিকে তাকিয়ে থাকলাম। সেই চেহারায় প্রকাশ পাচ্ছে হাজারো কষ্ট, হাজারো হতাশা। কিছু বলতে পারলাম না আমি। রেদওয়ান নিজে আবার বলল, চলো, ঘুমাতে চলো। অনেক রাত হয়েছে, আর জাগতে হবে না। দুজনেই ঘুমিয়ে পড়লাম। আজ সকাল সকালে আমার ছোট যা চলে এসেছে। শান্তি আসাতে আমার শাশুড়ি বোধহয় বেশ চমকে গেছেন। কথা ছিল শান্তি 1 সপ্তাহ পর আসবে, কিন্তু দুদিনের মাথায় চলে এসেছে। শাশুড়ির ভয় পাওয়ার কারণ তো আমি জানি, তবুও চুপ আছি। সকাল থেকে এখনো চুলায় আগুন ধরেনি। চুলায় আগুন ধরালেই বা রাঁধব কি? আমি চুপচাপ ঘরে বসে আছি। কিছুক্ষণ পরই শান্তি আমার কাছে এসে বলল, ভাবি, এখনো রান্না বসাচ্ছ না যে? খাবো কি? তুমি কি পেনশনে পেয়ে গেছো? আমি অবাক হলাম। বললাম, রাঁধব কি? ঘরে কিছু থাকলে না রাঁধব? কি বলছো? থাকলে রাঁধবে মানে? বলছি ঘরে তো চাল ডাল মাছ টাছ কিছুই নেই, তবে রাঁধবটা কি? শান্তি আশ্চর্য হলো। ওর চেহারা দেখেই বুঝেছি। বলল, কি বলছো তুমি? 2 দিনে এত বাজার শেষ? ঘরে কিছুই নেই? আমি সহজভাবেই বললাম, না নেই। যে আম্মাকে জিজ্ঞেস করো কিছু আছে কিনা। শান্তির শাশুড়ির কাছে গেল। আমিও পেছন পেছন গেলাম। শান্তির শাশুড়ির কাছে গিয়ে বলল, আম্মা, ঘরে নাকি চাল ডাল কিছুই নেই? আপনাকে একা থাকার জন্য না বাজার করে দিয়ে গেলাম, কোথায় সেগুলো? 2 দিনে আপনি তো বাজার একা কি করে শেষ করলেন? শাশুড়ি আমতা আমতা করে বলল, শেষ হয়ে গেছে। আমি কি করবো গো বৌমা? রেদন আসলো, ওর বউ আসলো। এতগুলো মানুষের খাওয়া দাওয়া, এখনো কি বাজার থাকে? ভীষণ আশ্চর্য হলাম। কি সুন্দর করে মিথ্যে বলে আমাদের ঘাড়ে সব চাপিয়ে দিচ্ছেন উনি। এবার আর চুপ থাকতে পারলাম না। শাশুড়ির কাছে গিয়ে বললাম, মিথ্যে কথা বলছেন কেন আম্মা? আমরা তো কাল দুপুরে বাড়ি আসলাম, আর বাড়ি এসে তো কিছুই পাইনি। রেদনই তো কাল চাল ডাল আর আলু আনলো। তাহলে আমরা বাজার শেষ করলাম কি করে? আমার কথায় আমার শাশুড়ি হকচকে গেল। সে হয়তো ভাবতে পারেনি তার মুখের ওপর চট করে কথাটা বলবো আমি। আমার শাশুড়ির মুখটা কালো হয়ে গেল। রেগে গেলেন হয়তো। শান্তি আমার কথা শুনে শাশুড়িকে আবার জিজ্ঞেস করলো, কি হলো আম্মা, কথা বলছেন না কেন? ভাবি যা বলল তা যদি সত্যি হয়, তাহলে এত বাজার সদাই গেল কোথায়? আপনাকে দেখে তো মনে হয় না আমরা যাওয়ার পর চুলায় আগুন ধরিয়েছেন। আমার শাশুড়ি আমার দিকে একবার বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বাজার তো ছিল, কিন্তু পাশের মাদ্রাসার এতিম কয়টা ছেলেপেলে গো পরশু খাওয়াইছি, তাই শেষ হয়ে গেছে।
আমি তৎক্ষণাৎ শাশুড়িকে বললাম, আম্মা, আমি না শুনে গেছিলাম গত পরশু এখানে এমপি সাহেবের আসার কথা ছিল, তিনি আসেন নাই। আর তিনি আসলে তো মাদ্রাসায় নিজেই খাবার দিয়ে যায়। আমার কথায় শান্তি বলল, হ্যাঁ তাই তো আম্মা, আপনি এগুলো কি করলেন? এবার শাশুড়ি ভালো জব্দ হয়েছে। আমি জানি আমার বলা কথাগুলোর শোধ আমার শাশুড়ি নিশ্চয়ই নিবে। নিক, তবে এবার তো প্রতিবাদ করতে পেরেছি, তাই শান্তি। শান্তির কথার জবাবে শাশুড়ি কিছুই বলতে পারলেন না, আমতা আমতা করতে লাগলেন। শান্তির বুঝতে দেরি হলো না, ওর শাশুড়িকে বলল, এত হুহা কেন করছেন আম্মা? আপনার মেয়ের বাড়িতে যে পাঠিয়ে দিয়েছেন সেটা বললেই তো হয়। আমি আপনার মতো মানুষ দেখিনি। এখন আমরা এতগুলো মানুষ খাবো কি? আপনার মেয়ে কি আমাদের খাওয়াবে নাকি? বলুন তো, আপনার মেয়েকে আমাদের জন্য খাবার নিয়ে আসতে। দেখি কত দরদি। শান্তি বিড়বিড় করে আরও অনেক কিছুই বলল শাশুড়িকে। শাশুড়ি চুপচাপ শুনছেন, কিছু বলতে পারছেন না। আমি হলে হয়তো এতক্ষণে কুরুক্ষেত্র বানিয়ে ফেলতেন। আমি আর এসবে থাকলাম না, নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর শান্তি আমার কাছে এসে বলল, ভাবি, আমি বাজারে যাচ্ছি, তুমি আমার ঘরটা গুছিয়ে দিও। শান্তি চলে গেল, আমি কাজে লেগে পড়লাম। শান্তির ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে দিলাম। হঠাৎ করে মনে হলো স্বর্ণা ভাবির সাথে কথা বলা দরকার, তাই স্বর্ণা ভাবির ঘরে গেলাম। ওনাদের বাসায় কলিং বেল দিতেই উনি দরজা খুলে দিলেন। আমাকে দেখে বললেন, আরে ভাবি, আপনি ভেতরে আসুন। আমি ভেতরে গেলাম। ভাবি আমাকে ড্রয়িংয়ের সোফায় বসতে বললেন। এরপর বললেন, বলুন, চা খাবেন নাকি কফি? কিছুই খাবো না, একটু দরকারি কথা ছিল তাই এসেছি। এখনই যেতে হবে, বাসায় কাজ আছে। জানি তো আপনার দম ফেলার সময় হবে না এখন। শান্তি ভাবিকে দেখলাম এসেছে। বলছিলাম, আপনি যে গতকাল আপনার বান্ধবীর ছেলেদের কথা বললেন, তারা কি পড়বে নাকি টিচার নেওয়া হয়ে গেছে তাদের জন্য? হ্যাঁ, পড়বে তো অবশ্যই, এখনও নেওয়া হয়নি। রেদন পড়াবে বলেছে। এখন যদি আপনার বান্ধবী পড়াতে দেয় তবে অবশ্যই দিবে। আমি তাহলে ভাইয়ার নাম্বারটা ওকে দিয়ে দিব। নাম্বারটা বলুন। আমি রেদনের নাম্বার দিলাম। খুব ভালো লাগছে। ভাবি থেকে বিদায় নিয়ে ঘরে চলে আসলাম, কিন্তু দরজার সামনে আসতেই ভেতর থেকে শাশুড়ির কর্কশ শব্দ শুনতে পেলাম। রেদন হয়তো বাড়িতে এসেছে। আমার শাশুড়ি চিৎকার করে বলছে, তোর বউ কি আর ঘরে থাকে? পাড়ায় পাড়ায় আড্ডা দিতে যায়, সেই কখন গেছে এখনো আসে না। ঘরের বউ ঘরে থাকবো না তা না, সারা পাড়া মাথায় নিয়ে ঘুরবো, যত সব। আমি এখন কিছু কইলেই আমার দোষ। ভীষণ অবাক হলাম। রেদন বলল, মা, তুমি ভুল ভাবছো। আয়রা অমন না, তোমার সাথেই তো কত বছর ধরে থাকছে। ও কোথায় গেছে তা কি জানো? দেখ গিয়ে, কোনো আড্ডা দিতেছে। আমারে জিজ্ঞাস কেন? আমি কেমনি কমো তোর বইয়ের খবর? আমারে জিগাইয়া গেছে নিও। শাশুড়ির রাগী কথার কারণ বেশ বুঝতে পারছি। সকালের জেদটা এখন মিটিয়ে নিচ্ছেন। দীর্ঘশ্বাস ফেললাম। দরজায় কলিং বেল বাজাতে রেদন দরজা খুলে দিল। জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে? স্বর্ণা ভাবিদের বাসায় গিয়েছিলাম। গতকালের বিষয়ে একটু আলাপ করলাম। রেদন আর কিছু বলল না। আমার শাশুড়ি কেমন করে যেন তাকিয়ে আছে। আমি সেদিকে গুরুত্ব দিলাম না। নিশ্চুপভাবে নিজের ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর শান্তি এলো। আমি আমার কাজে ভর্তি হয়ে গেলাম। রান্নাঘরে ব্যস্ত হয়ে গেলাম। রান্না শেষ করে এরপর রান্নাঘর থেকে বের হলাম। ঘামে পুরো চুপসে গেছি, তাই গোসল করে নিলাম। গোসল সেরে সবাইকে খাবার দিলাম। এ বাড়িতে আবার কেউ কারোর সাথে খেতে পারে না, যারটা যার ঘরে গিয়ে দিয়ে আসতে হয়। এই নিয়ম আগে ছিল না, অল্প কিছুদিন যাবৎ তৈরি হয়েছে। সবার ঘরে গিয়ে খাবার দিয়ে আসলাম। রেদনকেও দিলাম। খাবার দেওয়ার কিছুক্ষণ পর আমার শাশুড়ির ঘর থেকে চেঁচামেচির শব্দ সেখানে গেলাম। শাশুড়ি খাচ্ছে আর বলছে, এগুলো কি রান্না করেছে আল্লাহ মাবুদ? এত লবণ কেউ খাবারে দেয়? মরিচ দিয়ে খাবার লাল করে ফেলেছে। আমারে মনে হয় বেশি দিন বাঁচতে দিতে চায় না। এখনই এডি খাওয়াইয়া মারতে চায়। নানান কথা বলছেন উনি। আমি শুনেও না শোনার ভান ধরে চলে এলাম। ঘরে এসে রেদনের প্লেট থেকে একটু তরকারি মুখে দিলাম। না, লবণ আর ঝাল তো ঠিকই আছে, তবে এত চেঁচামেচির কারণ কি? আমি রেদনকে জিজ্ঞেস করলাম, আজকের তরকারি কেমন হয়েছে? রেদন হেসে বলল, তা কি আর বলতে হয়? তোমার হাতের রান্না বলে কথা ভালো না হলে কি উপায় আছে? আমি হতাশার নিঃশ্বাস ফেলে বললাম, লবণ ঠিক আছে তরকারির? হ্যাঁ, একদম পারফেক্ট।
ঝাল হয়েছে বেশি? না, মোটামুটি হয়েছে, যেটা সবসময় খাই। তাহলে মা চেঁচামেচি করে খাবারের লবণ বেশি, ঝাল বেশি এগুলো বলছে কেন? রেদন তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করে দিল। মুখটা মলিন করে বলল, বাদ দাও না, মা তো এমনই, কিছু মনে করো না, ঠিক হয়ে যাবে আবার। আমি কিছু বললাম না। দেখলাম রেদন ভাত নড়াচড়া করছে, খাবার মুখে তুলছে না, হয়তো কষ্ট পেয়েছে। নিজের ভুল বুঝতে পারলাম। এই মুহূর্তে এই কথাটা তাকে বলা আমার মোটেও উচিত হয়নি। এখন সে খেতেই পারবে না। মায়ের ব্যবহারে নিশ্চয়ই কষ্ট পেয়েছে। যতই হোক, মা তো তার। আমি তাকে বললাম, আজ স্বর্ণা ভাবিকে বলেছি, উনি তোমার নাম্বার নিয়েছেন, বলেছেন তার বান্ধবীকে বলবেন। তাই নাকি? ভালোই তো। হুম। কিন্তু জিজ্ঞেস করা হলো না স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে। ওটা গেলেই বোঝা যাবে। দেখি ফোন আসে কিনা। হুম। বিকেলে সেই ছাত্রদের বাবার ফোন করলেন রেদওয়ানকে। রেদওয়ানকে যেতে বলা হয়েছে। ঠিকানা মেসেজে দিয়ে দিবেন বলেছেন। রেদওয়ান তৈরি হয়ে সেখানে গেল। আমি হাঁড়ি পাতিল ধুয়ে রাতের খাবারের আয়োজন করতে লাগলাম। এমন সময় শান্তি এসে আমাকে বলল, ভাবি, রুষাপা কি এই বাড়িতে এসেছিল? হ্যাঁ, গতকাল এসেছিল তো। আম্মা কি তাকে ঘরের বাজার সদাই সব দিয়ে দিয়েছে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আপাতত ঝগড়া ফাসাদ চায় না, তাই বললাম, আমি তো তা জানি না শান্তি। রুষাপা আমার ঘরে ছিল সারাক্ষণ। শান্তি কি যেন ভেবে চলে গেল। আমি আমার কাজে মন দিলাম। কাজটা সেরে ঘরে এসে বসে থাকলাম। কিছুক্ষণ পর রেদওয়ান আসলো। ওর চোখে মুখে হাসি। ওকে এত খুশি দেখে বললাম, কি হয়েছে? এত খুশি দেখাচ্ছে তোমাকে? কাল থেকে পড়াতে যাচ্ছি। খুশি হয়ে জিজ্ঞেস করলাম, তোমাকে রেখেছে তারা? হ্যাঁ, দুটো ছেলেকে পড়াতে হবে। একটা 7-এ পড়ে, আর একটা 8-এ। দুজনকে মিলিয়ে মাসে 4,000 টাকা বেতন দিবে। তাহলে ভালোই তো। কিছুটা হলে তো উপকার হবে এতে। ভীষণ ভালো লাগছে। দুজনেই আজ আমরা খুব খুশি। এর মাঝেই কেটে গেল 4 দিন। ভালো চলছে সব। রেদন এখন পড়াতে যায়। তার স্টুডেন্টরা নাকি তাকে অনেক পছন্দ করে। রোজ এসে তাদের গল্প শোনায়। আমার শাশুড়ি এখন আর আমার সাথে ভুলেও কথা বলে না। শান্তি প্রয়োজনে দু একটা কথা বলে, এছাড়া সে কথা বলে না। এতে অভ্যস্ত আমি। আজ আমার মেজো যা এসেছে। ও আসার কিছুক্ষণ পরই সবাইকে ডাকলো। কি যেন কথা আছে সবার সাথে। সবাইকে শাশুড়ির ঘরে ডাকলো। আমি আর রেদন দুজনেই সেখানে গেলাম। আজ আমার মেজো যা এসেছে। ও আসার কিছুক্ষণ পরই সবাইকে ডাকলো। কি যেন কথা আছে সবার সাথে। সবাইকে শাশুড়ির ঘরে ডাকলো। আমি আর রেদওয়ান দুজনেই সেখানে গেলাম। আমার শাশুড়ি, ছোট যা, মেজো যা সবাই বসে আছে একসাথে। ওদের এভাবে নিশ্চুপ বসে থাকতে দেখে আমি বললাম, আমাদের ডেকেছো জুলি? আমার মেজো যা আমার কথা শুনে আমার দিকে মুখ ফিরিয়ে বসলো। বলল, হ্যাঁ ভাবি, একটু কথা তো ছিল। বলো কি বলবে? কথা হচ্ছে ভাবি। আমার যা আমতা আমতা করতে লাগলো। শান্তির সুর দেখে বলল, এত ইনিয়ে বিনিয়ে ঢং করো না তো ভাবি। কি বলতে ডেকেছো তাই বলো তো জলদি। কি কারণে আমাদের এখানে জড়ো করলে? যোধেবার স্পষ্ট সুরে বলল, কথাটা হচ্ছে, ও তো বিদেশ, আমি একা। আমি চাচ্ছি এখন থেকে আমি আমার বাপের বাড়ি থাকব। তাহলে আমার সাংসারিক খরচ কিছুটা বেঁচে যাবে, আমার আয় হবে। জলির কথায় ভীষণ অবাক হলাম। ওর কথা শেষ হতেই শান্তি বলল, তুমি এ কথা বলছো ভাবি? আমিও তো একা। তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। এটাই ভালো হবে। শাশুড়ি ওদের কথা শুনে বললেন, কি বলো তোমরা? দুজনেই চলে গেলে সংসারে কি হইব? বাড়ি ভাড়া, সংসার খরচ কিভাবে চলব? জলি শাশুড়ির কথা শেষ হতেই ঝটপট বলল, আমরা দুজনেই যদি চলে যাই তবে বাড়িটা ছেড়ে দিব মা। তাহলে আমরা এতগুলো মানুষ থাকবো কই? আমার শাশুড়ি চিন্তিত হয়ে বললেন। শান্তি তাকে বলল, আম্মা, আপনি তবে গ্রামের বাড়িতেই চলে যান। মাসে মাসে আমরা আপনার জন্য খরচ পাঠিয়ে দেব। সেটা দিয়ে আপনি চলতে পারবেন। তাহলে রেদওয়ান, আয়রা? জুলি আমতা আমতা করে বলল, ভাইয়া তো এখন কিছু একটা করছে। তাদের সংসার তারাই তো চালাতে পারবে এখন, ঠিক না ভাইয়া? রেদনকে উদ্দেশ্য করে শেষোক্ত প্রশ্নটি করল জুলি। রেদন স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ, কেন পারবো না? আমার সংসার আমাকেই তো চালাতে হবে। তোমরা যেহেতু নিজেদের ডিসিশন জানিয়ে দিয়েছ, তখন তো আর কিছুর করার নেই। জলি বিনিময়ে হাসল। শান্তি বলল, তাহলে তো বাড়িওয়ালাকে বাড়ি ছাড়ার কথা বলতেই হয়।
এই মাসের তো শেষ দিক চলেই এসেছে, এবার ভাড়া দেওয়ার সময় বলে দেব, তাহলে আর 1 মাস পর বাড়িটা ছাড়তে পারবো। শাশুড়ি বললেন, কিন্তু দেশের বাড়িতে আমি একলা থাকবো কেমনে? একলা একলা এত কাম করবো কেমনে? শাশুড়ির কথা শুনে মনে মনে ভাবলাম, এই যাত্রায় তার একটা শিক্ষা হবে। কয়েক বছর ধরে তো এখানে কোটাটা ওখানে নেননি। এ বাড়িতে আসার পর থেকে তাকে রান্নাঘরে রান্না করতে যেতে আমি দেখিনি। গত 6 মাসে তো আরো বেশি অকর্মা হয়ে গেছেন তিনি। আগে আমি রান্নাঘরে থাকলে একবার হলেও যে জিজ্ঞেস করতেন, কি রান্না করছি, কিছু লাগবে না ইত্যাদি। এখন তাও করে না। এবার উনি বুঝবেন কেমন লাগে। শান্তি বলল, আপনি একাই তো আম্মা, তত কাজ নেই তো, একা মানুষের আর কি, ঠিকই সব করে ফেলবেন দেখবেন। শাশুড়ি আর কথা বাড়ালো না। যে যার মতো যা যার ঘরে চলে গেল। আমি আর রেদনও ঘরে চলে এলাম। রেদন খাটে বসে চিন্তামগ্ন হয়ে পড়ল, কিভাবে কি করবে সেই নিয়েই হয়তো ভাবছে। আমি ওর পাশে গিয়ে বসে পড়লাম। জিজ্ঞেস করলাম, কি ভাবছো? রেদন দীর্ঘশ্বাস ফেলল, বলল, ভাবছি বাবার কথা। আমি আমার বাবার মতো হতে পারলাম না। কেন? বাবা তার ভাই বোনদের আগলে রাখতেন, কিন্তু আমি, আমাদের সাজানো গোছানো সংসারটা ভেঙে যাচ্ছে। এটা কি তোমার ব্যর্থতা? ওরা তোমার সাথে না থাকতে চাইলে তুমি ওদের আগলে রাখবে কেন? রাখছি না তো, দেখলে না, যা খুশি তাই করতে বললাম। তুমি ওদের কথা ভাবছো, আমাদের কথা ভাবছো না। আমরা কোথায় থাকবো, কি করে থাকবো, খাবো কি? আমাদের একটা ব্যবস্থা হবেই, দেখো। সব তো আল্লাহর হাতে, তা তো জানি। দুটো টিউশনিতে আমাদের চলবে, দুটো খেয়ে পড়ে চলে যাবে। থাকতে পারবে না আমার সাথে ছোট্ট করে ঘরে? তুমি যেখানে যেখানে রাখবে আমি সেভাবেই থাকতে পারবো। তাহলে তো কথা কিসের? দিন চলে যাবে আমাদের। আমি আর কিছু বললাম না। দিন ঠিকই চলে যাবে। এখন যেমন কেটে যাচ্ছে দিন, তখনও কাটবে। এখন কষ্টে আছি, হয়তো তখন আরেকটু বেশি কষ্ট হবে, কিন্তু তখন শান্তিতে থাকবো। কেউ তখন খোঁটা দিতে পারবে না। মাথা উঁচু করে বাঁচতে পারবো। সময়ের আপন গতিতেই চলমান। কেটে গেল 7 দিন। ভালো খারাপ মিলিয়েই দিনগুলো কেটে গেল। আজ আমার মামা আর শ্বশুর আর মামি শাশুড়ি বেড়াতে আসবেন। তাদের জন্য রমরমা আয়োজন করা হচ্ছে। শাশুড়ি বলেছেন আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি আদর যত্নে যেন কোনো কমতি না হয়। আমি তার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আমার মামা শ্বশুর খুব ভালো মনের মানুষ। তিনি মাস 3 আগে আমাদের বাড়িতে আরেকবার এসেছিলেন। তখন আমার অবস্থা দেখে মাথায় হাত রেখে বলেছিলেন, তুই সুখী হবি দেখবি মা। এখন দুর্দিন আছে, সুদিন একদিন তোর আসবে। দেখিস না, তোর দুর্দিনের মানুষগুলো যেমন বদলে গেছে, তোর সুদিনে তারা ঠিকই একইভাবে বদলে যাবে। তখন তারা আগের মতো হয়ে যাবে, বুঝলি? এটাই জগতের নিয়ম রে মা। এই স্বার্থপরগুলোকে কখনো আপন ভাবিস না রে মা। মামার কথাগুলো শুনতে খুব ভালো লেগেছে, কষ্টও লেগেছে। দুর্দিন বদলে কবে আমাদের সুদিন আসে সেই অপেক্ষাই করছি আমি। নিশ্চয়ই একদিন সুদিনের দেখা পাবো। রান্নাঘরে কাজ করছিলাম। রেদন তখন বাসায় আসলো। এসে আমাকে ডাক দিল। আমি হাতের কাজটা শেষ করে ঘরে গেলাম। রেদনকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। জিজ্ঞেস করলাম, এত খুশি কেন তুমি? ডাকছিলে কেন? কথা আছে, বসো। ও আমাকে হাতের ইশারায় ওর পাশে বসতে বলল। আমি বসে পড়লাম। ও বলল, আজ সকালে আমার ছাত্র রাফি ফোন করে বলল, ওর 3টা বন্ধু আমার কাছে পড়তে চায়। বেশ খুশি হলাম। বললাম, তুমি কি বললে? যদি পড়তে চাই তবে মন্দ কি? আমি বলেছি, পড়তে মন চাইলে পড়াবো। বেশ করেছ। আমাদের দিন তাহলে কোনো মতে চলেই যাবে। রেদন হাসল, তবে কিছু বলল না। বিকেলের দিকে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি এলেন। রাস্তায় প্রচুর যানজট, তাই আসতে দেরি হয়েছে। তারা আসার পরপরই ভুরিভোজের আয়োজন শুরু হলো। ভুরিভোজ শেষ হওয়ার পর আমার শাশুড়ির সাথে মামি গল্প পাতিয়ে দিলেন। মামা ড্রয়িংয়ে বসে আছেন। রেদন পড়াতে গেছে। আমি বাসনপত্র সব গুছিয়ে হাঁড়ি পাতিল ধুয়ে মুছে রান্নাঘর থেকে বের হতেই মামা আমাকে ডাকলেন। আমি তার কাছে গেলাম। মামার কাছে যেতেই মামা আমাকে বললেন, বস আমার পাশে। আমি বসলাম। মামা পুনরায় জিজ্ঞেস করলেন, কেমন আছিস? এই তো ভালোই। রেদন কোথায় গেল? পড়াতে গেছে। চাকরি পেয়েছে? আমি হেসে বললাম, না, আর চাকরি, টিউশনি করে। ভালোই তো। শুনলাম তোদের বাড়ি নাকি ছেড়ে দিবি? হ্যাঁ, ওরা আর থাকতে চাচ্ছে না। আমরা কি করতে পারি বলুন?
আমাদের তো এখন আর সেই জোর নেই যে নিজ পকেটের টাকা দিয়ে বাড়ি ভাড়া মিটিয়ে সবাইকে একসাথে রাখবো। তা ঠিক, কিন্তু যখন সেদিন চলে আসবে তখন দেখবি এসব দুধের মাছেরাও কোথাও যাচ্ছে না। আমি হাসলাম। মামা মায় আবার জিজ্ঞেস করলেন, এবারে ছাড়লে তোরা কোথায় যাবি? দেখি কোথায় যাই। এই শহরে তো ভাড়া বাসার অভাব নাই। আমাদের টোনাটনির জায়গা কোথাও হয়েই যাবে। আয়রা, তোকে একটা কথা বলি শোন। জীবনে চলার পথে অনেক বাধা, অনেক বিপত্তি আসবে। আসবে দুঃখ, আসবে সুখ। সব কিছুকে নিয়েই জীবন। সবসময় দুঃখ কষ্টকে শিক্ষা নিবি। সুসময়ের বন্ধুগুলোকে সবসময় লালমার্ক করে রাখবি। দুঃখ শেষে তারা কিন্তু আবার ফিরে আসবে। তখন তাদের পাত্তা দিস না কিন্তু। আর যদি তা না পারিস, তাহলে কিছু না বলতে পারলেও মনে জায়গা দিস না। তাহলে জীবনে ঠকে যাবি। মামার কথার উত্তরে কিছু বললাম না, কিন্তু ভাবনায় পড়ে গেলাম। সত্যিই কি আমার সুদিনে তাদের পাশে রাখবো আমি? কখনোই না। তাদের থেকে পাওয়া কষ্টগুলো আমার অন্তরকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। জানি না আমার শেষ পরিণতিতে কি আছে। কখনো কি তাদের ক্ষমা করতে পারবো আমি? মামারা চলে গেলেন রাত 11টা নাগাদ। গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। মামারা যাওয়ার পর ঘর ঝাড়ু দিয়ে বাসনপত্র ধুয়ে ঘরে আসলাম ঘুমানোর জন্য। রেদন শুয়ে পড়েছে। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আমি শুয়ে পড়লাম, কিন্তু চোখ লেগে আসতেই কলিং বেলের শব্দে উঠে বসলাম। এত রাতে কি আসবে? শোয়া থেকে উঠে বসে রেদনকে ডাক দিলাম। 2-3 বার ডাকার পরও উঠল। দরজা খুলতে গেল, দেখলাম রুষা আপা এসেছে। রুষা আপাকে দেখে ভীষণ আশ্চর্য হলাম। এত রাতে তিনি কেন এসেছেন? নিহাল, নিশি ওরা কোথায়? ওদের তো নিয়ে আসেনি। রুষা আপা দরজা খোলার সঙ্গে সঙ্গেই আমার শাশুড়ির রুমে চলে গেলেন। আমিও পিছন পিছন গেলাম। যেতে যেতে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপা? আপনি এত রাতে? কোনো সমস্যা হয়েছে কি? রুষাপা আমার কথায় বিরক্তি নিয়ে বললেন, সেটা তোমার না জানলেও চলবে। রুষাপা আমার শাশুড়ির ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি আর কিছু বলতে পারলাম না। রেদন আমাকে বলল, চলো ঘরে চলো। শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই। আমি আর রেদন ঘরে চলে আসলাম। দুজনে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়ার সময় শাশুড়ির ঘর থেকে রুষাপা আর আমার শাশুড়ির বিড়বিড় শব্দ শুনতে পেলাম। কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে আমি রান্নাঘরে গেলাম। চাল ডাল ধুয়ে চুলায় চড়াতেই কলিং বেলের শব্দ পেলাম। দরজা খুলে দেখলাম নিশি আর নিহাল দাঁড়িয়ে আছে। নিশি আমাকে দেখে বলল, মামি, মা, আম্মু কি এখানে এসেছে? রাত্রে বাবার সাথে ঝগড়া করে কোথায় যেন চলে গেছে আম্মু। এবার বুঝলাম রুষাপার এখানে আসার কারণ। বাচ্চা দুটোর জন্য খুব কষ্ট হচ্ছে। নিহালের চেহারা ফুলে উঠেছে। কান্না করেছে হয়তো। করবে না কেন? 5 বছরের ছেলে কি মা ছাড়া থাকতে পারে? আমি দুজনকেই ঘরে নিয়ে আসলাম। এরপর রুষাপাকে ডাক দিলাম। আমার ডাক শুনে রুষাপা আর আমার শাশুড়ি দুজনেই আমার কাছে এলেন। রুষাপাকে দেখে নিহাল তার কাছে গিয়ে মা বলে হাউমাউ করে কান্না করে দিল। রুষাপা ওকে কোলে তুলে নিলেন। এরপর নিশিকে বললেন, এখানে কেন এসেছিস? তোর বাপ তোদের এখানে কেন পাঠিয়েছে? যে 2 পয়সা কামাই করতে, তাতে সবার পেটে ভাত যায় না। তার উপর আমার গায়ে হাত তুলে রুষাপার কথাই বললাম, ওকে এভাবে বলছো কেন আপা? ও তো ছোট মানুষ। ভাইয়ের জেদের উপর উঠাছো কেন? আমার শাশুড়ি তৎক্ষণাৎ আমাকে বললেন, তুমি চুপ থাকো। ওর মায়ারে ওই কয়। তোমার কি? পারলে নিজে একটা জন্ম দেয়া মাথায় তুলে নাচো। এত বছর বিয়া হলো, একটা নাতি নাতনির মুখ দেখাইতে পারলা না, আবার কথা কও। শাশুড়ির কথায় মাথা নিচু করে নিলাম। সেখান থেকে সরে আসলাম। শাশুড়ির কথাটা খুব মনে দাগ কেটেছে। চুপচাপ রান্নাঘরে গিয়ে নিজের কাজে মন দিলাম। কিছুক্ষণ পর রুষাপা রান্নাঘরে এলেন। আমাকে বললেন, ঘরে কিছু আছে খাওয়ার মতো? কিছু কি দিবে? সকাল থেকে না খেয়ে আছি, সেদিকে খেয়াল আছে? দিচ্ছি আপা, রান্না হয়ে এসেছে। আপনি খান, সাথে আপনার বাচ্চা দুটোকেও খাওয়ান। নিশি বলল, ওরা রাত থেকে না খেয়ে আছে। নিজের সন্তান নেই তো আপা, ওদের এমন অবস্থা দেখলে খুব খারাপ লাগে। কিছু মনে করবেন না। রুষা আপা চুপ করে রইলেন। আমি আমার কাজে মন দিলাম। হঠাৎই রুষা আপা বললেন, রেদন এখন কি করে আয়রা? টিউশনি করে দুটো, এতে সংসার চলে? ওই তো, যতটুকু চলে আর কি, খায় তো অন্যেরটা। রুষা আপা আর কিছু বললেন না। আমি রান্না শেষে সবাইকে খাবার দিলাম।
খাওয়া শেষ করে রুষাপা আর আমার শাশুড়ি কোথায় যেন গেল, সাথে নিহাল আর নিশিকেও নিলেন। আমি আর কিছু বললাম না। দিনটা কোনো রকমে কাটলো। আমার দুই যা তাদের রুমেই একা একা দিন পার করে, কারো সাথে কারো কোনো মিল নেই। সন্ধ্যায় রুষাপা আর শাশুড়ি ফিরে এলেন। শাশুড়ির মুখে বিরক্তির ছাপ, রুষাপার মুখটা মলিন। নিহাল নিশিকে আনেনি। তাদের দেখে মনে হচ্ছে কি যেন লুকাচ্ছেন। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। রেদন পড়ানো শেষ করে বাড়ি ফিরল 7:30টায়। রেদন বাড়িতে এসে রুষাপাকে ডাকা শুরু করলেন। রুষাপা ওর ডাক শুনে ওর কাছে গেল। রেদওয়ান ওনাকে বলল, তোর কি হয়েছে রাপা? জহির ভাই ফোন করে কি বলল এগুলো? রুষাপা নিচু কণ্ঠে বললেন, কি বলেছে? তোদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছে? যখন বিয়ে করছিলি তখন দেখে বিয়ে করিসনি? তার সামান্য বেতন সংসারটা একটু কোনো মতে চালিয়ে নি না? সে তো বলল প্রমোশন পেলে সব ঠিক হয়ে যাবে। আসলে কার রাগের মাথায়? রুষাপার কথা শেষ হওয়ার আগেই আমার শাশুড়ি দ্রুতগতিতে সেখানে এসে বললেন, কি ঠিক হইব? 2 পয়সা খাওয়াতে পারে না, আমার মায়ের গায়ে হাত দেয়। রেদন শান্তভাবেই বলল, মা, গায়ে হাত কেন তুলেছে তা তুমি জানো? তোমার মেয়ে তাকে কি বলেছে জিজ্ঞেস করো তো। আমার মায়া ঠিকই করছে, তুই চুপ থাক। আমার বোনের সংসার ভেঙে যাচ্ছে, আমি চুপ থাকবো মা? তুমি ভাইয়াকে কি বলেছ? যা ইচ্ছা কইছি। তোর কি তোর কি বোনের 2 পয়সা দেওয়ার মতো মরদ আছে? দিতে তো পারবি না কিছুই। এত বড় বড় কথা কস কেন? রেদওয়ান আর কিছু বলল না। শাশুড়ি গদগদ করে রুষাপার হাত ধরে টেনে নিয়ে গেলেন। আমি দরজার কাছে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনলাম। দেখে গেলাম, কিছু বলতে পারলাম না। বাচ্চা দুটোর জন্য খুব আফসোস হতে লাগলো। রুষাপার সংসারটা টিকবে তো? বাচ্চা দুটোর কি হবে? রাতে সব কাজ ছেড়ে খাওয়া দাওয়ার পর সব গুছিয়ে ঘুমাতে গেলাম। রেদন বিছানায় শুয়ে আছে। সকালে বলা মায়ের কথাটা মনে পড়ে গেল। আমি রেদনের পাশে বসে বললাম, তোমার সাথে কথা ছিল কিছু। রেদন আমার কথায় ভাবনার জগৎ থেকে বের হলো। বলল, হ্যাঁ বলো। আজকে মা আমাকে সন্তানের কথা বলেছে। বলেছে বিয়ের এতগুলো বছর হলো, কিন্তু তাকে নাতি নাতনির মুখ দেখাতে পারছি না। রেদন নড়ে চড়ে বসল। বলল, তুমিও কি তাই চাও? প্রত্যেক মেয়ে মাতৃত্বের স্বাদ অনুভব করতে চায় রেদন। তা তো ঠিক। কি, বাচ্চা হলে তাকে খাওয়াবে কি? কেন, আমরা যা খাচ্ছি তাই খাবে ও? রেদওয়ান হাসল। বলল, রুষা আপাও কিন্তু এমন ছিল আয়রা। ভালোবেসে জহির ভাইকে বিয়ে করেছে। তার সাথে ভাঙা ঘরে থাকতে পারবে বলেও ওয়াদা করেছিল। কিন্তু এখন দেখো কি হচ্ছে। একটু কষ্টে থাকার কারণ ভাইয়াকে ছেড়ে চলে এসেছে। একবারও দুটো বাচ্চার কথা ভাবলো না। আমি চাই না তুমিও এমন হও। তুমি আমাকে এতদিনে এটুকু চিনলে রেদওয়ান। তোমাকে সবটাই চিনি আমি আয়রা, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। দেখছো না তোমার চারপাশের মানুষগুলোকে? সময়ের সাথে সাথে তুমিও বদলে যেতে পারো। আর আমি তোমাকে বদলাতে দেখতে পারবো না আয়রা। তোমাকে হারাতে আমার ভীষণ কষ্ট হবে। কিছু বললাম না ওর কথায়। চুপচাপ ঘুমিয়ে গেলাম। সকালবেলা শাশুড়ি থেকে শুনলাম, রুষাপা এখন থেকে এখানেই থাকবে। রুষাপা জহির ভাইয়ের কাছে আর যাবে না। গতকালে নিহাল আর নিশিকে জহির ভাইয়ের কাছে দিয়ে আসা হয়েছে। আমি অবাক হলাম, কিন্তু কিছু বললাম না। খালি দেখতে থাকলাম রুষাপার মলিন মুখখানি। জানি না আপার মনে কি আছে। শুধু ভাবছে বাচ্চা দুটোর কি হবে, মাকে ছাড়া কিভাবে থাকবে তারা। নিহাল তো এখনো অনেক ছোট। দেখতে দেখতে কেটে গেল 15 দিন। রুষাপা আমাদের এখানে আছেন, কিন্তু তিনি আর আগের মতো কথা বলেন না। সবার থেকে দূরে দূরে থাকেন। কয়েকদিনে হয়তো স্বামীর গুরুত্ব বুঝে গেছেন। আমার দুই যা তার সামনে কিছু না বললেও পেছনে কম কথা শোনায় না। আমার শাশুড়ি যে এত তেজ করে মেয়েকে নিয়ে এসেছেন, তিনিও এখন বিরক্ত। ভীষণ আশ্চর্য লাগে তাদের দেখলে। কিন্তু আমি কিছু বলি না, চুপচাপ নিজের কাজ করে যায়। দরকার আছে আমার এসব কথা বলা? এভাবে অন্যের ব্যাপারে কথা বলে নিজেকে অপদস্থ করার কোনো মানেই হয় না। তাই সবসময় চুপ থাকি। আজ রেদন হঠাৎ করেই বাসায় আসার পর রুষাপা তার কাছে গিয়ে বললেন, রেদন, আমি বাড়ি ফিরে যাব রে। এখানে আমার একটুও ভালো লাগছে না। আমার সংসারে আমি ফিরে যাব। রুষাপার কথায় মিশে আছে সংকোচ, মিশে আছে লজ্জা। রেদন শান্তভাবে বলল, ভাইয়া তিকি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে?
নাকি চলে যেতে বলেছে? এমন কিছুই তো বলেনি। তাহলে চলে যা। মানা করেছে কে? তুই ভাইয়াকে যা মনে করিস তেমন কিন্তু ভাইয়া না রে। গতকালও ভাইয়া ফোন করে তোকে দিয়ে আসতে বলেছে। তোর ছেলেটা প্রতিদিন তোর জন্য কান্না করে। আরও তো ছোট মেয়ে কি তোর সংসার বোঝে রে আপা? সেই পিচ্ছি মেয়েটাই এখন সব সামলাচ্ছে। আর তুই মায়ের কথায় নেচে নেচে সব ছাড়লি। রোসাপা মাথা নিচু করে নিলেন, বললেন, আমি বাড়ি ফিরব রে। আপার চোখ দিয়ে পানি ঝরছে। রেদন আর কথা বাড়ালো না, বলল, কখন যাবি? এক্ষুনি। রেদন না করল না। রোসাপেকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়ল। আমার শাশুড়িও ততটা নাক গলালেন না। বুঝলাম না শাশুড়ির এমন পরিবর্তনের কারণ। তবে ভালো লাগছে রোসাপার সংসারটা ঠিক হলো তো। রেদন চলে যাওয়ার কিছুক্ষণ পরই দরজায় ঠক ঠক আওয়াজ হলো। এরপর কলিং বেল বাজলো। দরজা খুলে দেখলাম স্বর্ণা ভাবি দাঁড়িয়ে আছে। বেশ উত্তেজিত দেখাচ্ছে তাকে। তাকে এমন উত্তেজিত দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাবি? এমন। আমার শেষ হওয়ার আগেই তিনি বললেন, জলদি টিভি অন করেন ভাবি, জলদি যান। ভাবির কথা আর আগাগোড়া কিছুই বুঝতে পারলাম না, কিন্তু তার কথায় যেয়ে টিভিটা অন করলাম। ভাবি আমার সাথেই ঘরে আসলেন। বললেন, ভাবি নিউজ চ্যানেল দেন জলদি। আমি নিউজ চ্যানেলে দিলাম। সন্ধ্যা 8টার খবর দিচ্ছে। খবর দেখে আমি ভীষণ আশ্চর্য হলাম। আমার চোখ দুটো দিয়ে আপনা আপনি অশ্রু প্রভাবিত হতে লাগলো। তবে এই অশ্রু দুঃখের নয়, এই অশ্রু আমার আনন্দের। নিউজে বলা হয়েছে রেদনের কোম্পানি খুলে দেওয়া হয়েছে। যে কারণে সরকার কোম্পানি বন্ধ করেছিল তা মিথ্যে প্রমাণিত হয়েছে। আগামী মাস থেকে কোম্পানি তাদের কাজ যথাযথভাবে পরিচালনা করতে পারবে। খুশিতে আমি কেঁদেই দিলাম। টিভির খবর শুনে আমার ছোট যা তার রুম থেকে বের হয়ে এলো। স্বর্ণা ভাবি আমাকে বলল, ভাবি আপনার কপাল খুলে গেল। দেখেছেন, ভাইয়ের কোম্পানি খুলে দিয়েছে। মিষ্টি কবে খাওয়াবেন ভাবি? আমি কোনো কথা বলতে পারছি না। আমার ছোট যা বলল, ও মা, এ কি সত্যি নাকি? ভাইয়ের কোম্পানি দেখি খুলে দিয়েছে। কত ভালো হয়েছে ভাবি। ছোট যা আমার কাছে এসে হাসি মুখে দাঁড়ালো। আমার শাশুড়ি সবার কথার স্বরে ঘর থেকে বেরিয়ে এলেন। শাশুড়ি এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বাড়িতে এত গোলমাল কিসের? আমার ছোট যা তৎক্ষণাৎ বলল, আম্মা, বড় ভাইয়ের কোম্পানি খুলে গেছে। বড় ভাইয়ের কোম্পানির সরকার খুলে দিয়েছে। আগামী মাস থেকে কোম্পানির সব কাজ চলবে। আমার শাশুড়ির ঠোঁটের কোণ প্রসারিত হলো। শাশুড়ি মুহূর্তেই খুশি হয়ে গেলেন। হাসতে হাসতে আমার কাছে এসে বললেন, আমি জানতাম খুলে দিবই। আমি জানতাম সব ঠিক হয়ে যাইব। পোলার জন্য যে কত দোয়া করি আমি। আল্লাহ আমার ডাক শুনছে। শাশুড়ির কথায় আমি আশ্চর্য না হয়ে পারলাম না। শাশুড়ির মুহূর্তের রং বদলে আকাশ সম বিস্মিত হলাম। কেন জানি এসব আর বিশ্বাস হচ্ছে না। শাশুড়ির এই ব্যবহারে আমার মাথা ঘুরে যাচ্ছে। আমাকে আরো অবাক করে দিয়ে আমার শাশুড়ি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি তো স্বপ্ন দেখছি মনে হচ্ছে। আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আহারে, আমার মাডার সুখের দিন আইছে। আমি তো এটাই চাইছিলাম। আমার জামাই বলল, আরে, এই খুশির মুহূর্তটাকে সেলিব্রেট করতে হয়তো। মেজো ভাবি তো বাহিরে যায়। ফোন করে তাকে বাজারের সবচেয়ে ভালো মিষ্টি আর একটা দামি কেক নিয়ে আসতে বলি। আমি ওর কথায় আরো বেশি অবাক। সবগুলো মানুষ কেমন করে বদলে যাচ্ছে। স্বর্ণা ভাবি আমার দিকে তাকিয়ে আছেন বড় বড় চোখ করে। তিনি হয়তো অবাক হয়েছেন। তিনি আমাকে বললেন, তাহলে আমি যাই ভাবি, পরে কথা হবে। ভাবি চলে গেলেন। আমার ছোট যা আমার মেজোজাকে ফোন করার জন্য মোবাইলটা হাতে নিতেই মোবাইলটা বেজে উঠল। ছোট যা দাঁত কেলিয়ে বলল, ওই দেখো, মেজো ভাবিকে ফোন করব বলে মোবাইল নিলাম, আর সেই ফোন করে বসলো। এই বলে ও ফোনটা তুলল। আমার মেজোজা কিছু একটা বলতেই ও আমার কাছে ফোনটা দিয়ে বলল, ভাবি, মেজো ভাবি তোমার সাথে কথা বলবে। আমি ফোনটা হাতে নিলাম। ফোনটা কানে নিতেই মেজোজা উৎসুক কণ্ঠে বলল, ভাবি দেখেছো খবর? আল্লাহ যা করে ভালোর জন্য করে। উফ, আমার যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। ভাই এখন কোথায় ভাবি? আমি স্বাভাবিকভাবেই বললাম, ও বাসায় নেই। মেজোজা বলল, ও আচ্ছা, তুমি টেনশন করো না। আমি এখনই আপুর বাসা থেকে আসি। আজকের এই খুশিতে বাসায় একটা রমরমা আয়োজন করা দরকার। ফোনটা ছোটকে দাও তো। আমি ছোট জায়ের কাছে ফোনটা দিয়ে দিলাম। ও জুলিকে কি কি যেন বলল। আমি শুধু চেয়েছে দেখেই গেলাম।
আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। মানুষগুলোর মুহূর্তের পরিবর্তনে আশ্চর্য হওয়াটা স্বাভাবিক। এই তো আজ সকালে জুলি বিড়বিড় করে কে যেন বলছিল আমায়। শাশুড়ি বিকেলেই আমাকে নানান কথা শোনালো। আর এখন তারা কি বলবো ভেবে পাচ্ছি না। কিছু না বলেই ঘরে গিয়ে চুপটি করে বসে রইলাম কিছুক্ষণ। আমার মেজো যা ইতিমধ্যে এসে পড়েছে, তার সাথে তার বোনের বড় ছেলেটাও এসেছে। ব্যাগ ভর্তি বাজার সদাই নিয়ে এসেছে ও। ছোট যা নিজের ছোট বোনকে বলল, কি রে, দাঁড়িয়ে কি দেখছিস? জলদি বাজারগুলো রান্নাঘরে নিয়ে রাখ। মেয়েটার ইচ্ছে না থাকা সত্ত্বেও ছোট জায়ের চোখ রাঙানি দেখে বাজারগুলো নিয়ে রান্নাঘরে গেল। আমি ভীষণ অবাক। যে মেয়েকে আমার ছোট যা সারাক্ষণ পালঙ্কে তুলে রাখে, তাকে দিয়ে আজ কাজ করাচ্ছে। আমার মেজোজা এতক্ষণে আমার কাছে চলে এসেছে। আমার কাছে এসে বলল, ভাবি, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি যে এখন একটু বিশ্রাম নাও তো। ভাইয়া কোথায় এসেছে? আমি শান্তভাবে বললাম, না আসেনি। ও সুর বদলে বলল, কি বলছো তুমি? 9টা বাজে এখনো আসেনি? ফোন করেছো? না। এই নাও, আমার ফোনটা নাও, জলদি ভাইয়াকে ফোন করো। এত রাতে ভাইয়া কোথায় আছে এখনো? আমি বললাম, এসে পড়বে। রুষাপাকে তার বাড়িতে দিয়ে আসতে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। তুমি যাও, ফোন করো, জলদি আসতে বলো। আমি না চাওয়া সত্ত্বেও আমার মেজোজা আমাকে ফোন করার জন্য জোর করলো। আমি বাধ্য হয়ে রেদওয়ানকে ফোন করলাম। একবার দুবার রিং হওয়ার পর পরই ফোন তুলল। সালাম দিলাম। ও সালামের জবাব নিয়ে বলল, তুমি ফোন করলে? কোনো সমস্যা হয়েছে? না। তাহলে ফোন করলে কেন? নিউজ দেখেছো? হ্যাঁ দেখেছি। কেন, কি হয়েছে? বাসায় আসবে না? বের হয়েছ? হুম, রিকশায়। বাড়িতে তো বেশ রমরমা আয়োজন লেগে গেছে। কেন? তোমার কোম্পানি খোলার খুশিতে। এই জন্য আবার কিসের আয়োজন? বাড়ির অবস্থা সম্পূর্ণ বদলে গেছে রেদওয়ান। রেদওয়ান কিছুক্ষণ চুপ থাকলো। এরপর বলল, ভালো তো। আচ্ছা রাখো, আমি বাড়ি আসছি। আমি ফোনটা রেখে দিলাম। কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে গেলাম। আমার চোখে এখন চড়ক গাছ। আমার জায়েরা সহ আমার শাশুড়ি রান্নাঘরে। সবাই হাতে হাতে সব কাজ করে নিচ্ছে। আমি অবাক হচ্ছি বারবার। আমাকে রান্নাঘরে দেখে শাশুড়ি বলল, তুমি ঘরে রেস্ট করো মা, আমি আসি এনে সব সামলানো লাইগা। আজকে তুমি রেস্ট নাও। মেজোজা বলল, হ্যাঁ ভাবি, যাও, সব সামলে নিচ্ছি তো আমরা। এই কয়টা দিন কষ্ট হবে, সামনের মাস থেকে একটা বোয়া রেখে দেব। ছোট যা বলল, ঠিক বলেছি ভাবি, তুমি যাও না বড় ভাবি। মাইশা যা তো, ভাবির ঘরটা একটু গুছিয়ে দিয়াই তো। আমার চোখ অক্ষে কটুরি থেকে বেরিয়ে আসার উপক্রম, কিন্তু কিছু বললাম না। ঘরে সে চুপটি করে বসে রইলাম কিছুক্ষণ। কিছুক্ষণ পর রেদন আসলো। রেদন আসতেই আমার মেজোজা বলল, ভাইয়া, আপনার কোম্পানি তো খুলে গেছে, কি যে খুশি হচ্ছে ভাইয়া। রেদন ওর সামনে সৌজন্যমূলক হাসি নিয়ে মাথা নাড়ালো। আমার ছোট যা কেক হাতে আস্তে আস্তে বলল, ভাইয়া দেখুন, আজকের দিনটাকে সেলিব্রেট করার জন্য সবকিছু হাজির। নিন, কেকটা কাটুন। রেদওয়ান আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। আমার শাশুড়ি দ্রুত গতিতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন। রেদনের কাছে গিয়ে ওর কপালে চুমু খেয়ে বললেন, আমি জানতাম আমার পোলাডার কপাল ভালা। আল্লাহর কাছে পোলাডার লাইগা কত দোয়া করছি। আমার দোয়া এখন কবুল হয়েছে। রেদনও তার মাকে জড়িয়ে ধরল। ক্ষণিকের মধ্যে বাড়ির এরূপ পরিবর্তন হজম হচ্ছে না। রেদনকে দিয়ে শান্তি কেকটা কাটালো, আমাকেও টেনে নিয়ে গেল সেখানে। এসব পর্ব শেষ হলে জুলি আমাকে বলল, ভাবি, যাও ঘরে যাও, বিশ্রাম করো। রান্না শেষ হলে আমি ডেকে দিব। আমি রেদনের মুখের দিকে একবার তাকালাম। রেদন আগে থেকেই আমার মুখের দিকে তাকিয়ে আছে। কোনো কথা না বলে আমরা দুজনেই ঘরে চলে আসলাম। এই মুহূর্তে মামার কথাগুলো খুব মনে পড়ছে আমার। আচ্ছা, এদেরকে তো আমি কিছুই বলতে পারছি না। তবে কি এদের মন থেকে ক্ষমা করে দিলাম? না, এরা যা করেছে তা ক্ষমার অযোগ্য। কখনোই ক্ষমা করব না আমি। ঘরে আসতে আমি রেদওয়ানকে বললাম, কেমন লাগলো এত আপ্যায়ন? পারলি তো এখন সোনার পালঙ্কে ঘুমাতে দিবে তোমায়? রেদওয়ান হাসল, বলল, সবই টাকার খেলা বুঝেছ। এতদিনের ঝিকে দেখি আজই রেহাই দিল। রেহাই না বলো, রিটায়ার দিয়েছে। দেখো, এখন থেকে তোমার রান্নাঘরে ঢুকতে দিবে না। হুম, আমারও তো ভাবতেই অবাক লাগে, মানুষ কত রূপ বদলাতে পারে। আয়ু এই জগৎ টাকার খেলা খেলে বুঝেছ।
এতদিন তোমার স্বামীর টাকা ছিল না, তাই সব বদলে গেছে। এখন হবে তাই আবার বদলাছে। তবে আগের বাড়ি থেকে কিছু শিক্ষা নিয়ে রেখো, ভবিষ্যতে কাজে লাগবে। আমি আর কিছু বললাম না। 10:30 নাগাদ আমার যাদের রান্নাবান্না শেষ হলো, আমাদের এসে খেতে ডেকে গেল। আজ সবাই একসাথে খেতে বসেছে। সেই আগের মতো একসাথে সবাই খাবো। টেবিলে সাজানো মেনু দেখেই বিষম খেলাম আমি। মাছ, মুরগি, গোস্ত, ডিম, পোলাও সহ আরও বিভিন্ন আইটেম। আমি একটা চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে পড়লাম। রেদন আমার পাশে বসে পড়ল। আমার মেজোজা আমাদের প্লেটে খাবার বেড়ে দিল। বড় মাছের মোড়োটাটা রেদনের প্লেটে দিয়ে বলল, ভাইয়া খান। আমি সারা বাজার খুঁজে এই মাছটা এনেছি। এর থেকে বড় মাছ বাজারে আর ছিল না। আমি আর রেদন একে অপরের মুখ দেখাদেখি করছি। এভাবেই খাওয়ার পর্ব শেষ হলো। আয়োজন ভরপুর থাকলেও বেশি খেলাম না। আমার গলা দিয়ে খাবার যাচ্ছে না। চারপাশের মানুষের পরিবর্তন দেখেই আমার পেট ভরে গেছে। খেয়ে সে চুপচাপ শুয়ে পড়লাম। আমাকে কিছু করতে বলা হয়নি। রান্নাঘরে বাসনপত্র নড়ার শব্দ এখনো পাচ্ছি। হয়তো এরা এখন সব পরিষ্কার করছে। সকালে ঘুম থেকে উঠলাম রেদনের ফোনের ঘ্যান ঘ্যান শব্দে। ফোনটা অবিরাম ধারায় বেজেই চলেছে, কিন্তু ঘুমে রেদনের কোনো হুঁশ নেই। আমি উঠে ঘুমো ঘুমো চোখে ফোনটা হাতে নিলাম। স্ক্রিনে ভেসে ওঠার নম্বরটা দেখে হকচকিয়ে গেলাম। ভালো করে চোখ মুছে আবার দেখলাম, না, ঠিকই দেখেছি। নাম্বারটা দেখে বুকের মাঝে কেমন যেন চাপা কষ্ট অনুভব করছি। কাপা কাপা হাতে ফোনটা নিয়ে রিসিভ করে কানে দিতেই ওপাশের কণ্ঠস্বর শুনে চোখ থেকে পানি বেরিয়ে এলো। পায়রা ফোন করেছে। ফোন রিসিভ করতে পায়রার আনন্দধ্বনির মিছিল শুনতে পেলাম। পায়রা খুশিতে আটখানা হয়ে বলল, আপা, দেখেছিস দুলাভাইয়ের কোম্পানি খুলেছে? কত ভালো হয়েছে বল না আপা। ইস, আমার যে কি খুশি লাগছে। তোদের জন্য যে দিনে কত দোয়া করি। পায়রার পাশে মনে হয় শিউলি ছিল। সে ফোনের কাছে এসে বলল, বড়াপা, মিষ্টি কবে খাওয়াচ্ছেন? ভাইয়ের তো কপাল খুলে গেল। ভীষণ হতবাক আমি। কি বলবো বুঝতে পারছি না। ওরা দুজনেই নানান কথা বলছে, কিন্তু এগুলো আমার কানে ভাসছে না। আমার কানে ভাসছে সেই 1 মাস আগে ওদের বলা কথাগুলো। ওরা দুজন সেবার কত কথায় না আমায় শোনালো, কত খোটা দিল। আমার স্বামী ছোট একটা চাকরি পেয়েছিল, তাও করতে পারল না। আর এখন এরা এত তাড়াতাড়ি বদলে গেল। মানুষ তো গিরগিটি থেকেও জলদি রং বদলাতে পারে। এদের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার হচ্ছে না। এরা আমার মনে যে দাগ কেটেছে, তা দাগ কোনোভাবেই মুছে ফেলার নয়। কথা বলতে বেশ ঘৃণা হচ্ছে। আমি ফোনটা কেটে দিলাম। এরপর বালিশের কাছে ফোনটা রেখে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ। ভাবতে লাগলাম সেদিনের কথাগুলো। এই তো গত 1 মাস আগে যে বাপের বাড়ি গেলাম, তখনকার চিত্রগুলো কত ভয়ঙ্কর ছিল আমার জন্য। আমার বোনেরা আমাকে তখন মানুষ ভাবেনি। তারা তখন আমায় কি ভেবেছে আর কেমন ব্যবহার করেছে, তা আমি আর আল্লাহই ভালো জানেন। আর এখন সব বদলে গেছে। আমার ভাবনার সমাপ্তি ঘটল রান্নাঘরে পাতিল পড়ার শব্দে। বিস্মিত হয়ে জলদি উঠে চুলোর খোপাটা বেঁধে রান্নাঘরে গেলাম। দেখলাম জুলির হাত থেকে ভাজির কড়াই পড়ে গেছে। জুলি বেসিনে গিয়ে ভাতে পানি দিচ্ছে আর কাতর ধ্বনি আওড়াচ্ছে। শান্তি পাশে দাঁড়িয়ে বলছে, দেখে কাজ করবে তো ভাবি। সমস্ত রান্নাঘরে নাজেহাল অবস্থা। আমি পাশ দিয়ে কোনো মতে জুলির কাছে গেলাম। গিয়ে বললাম, দেখি তো পড়ে গেছে নাকি। কে বলল তোমাকে এসব কাজ করতে? আমি তো করতাম। দেখো এখন কি করলে হাতের। যাও ঘরে যাও, হাতে একটু পেস্ট দাও। জলি কল বন্ধ করতে করতে বলল, বেশি লাগেনি ভাবি, ও ঠিক হয়ে যাবে। আমি পারবো, তুমি ঘরে যাও। বলে জোরে ফ্লোর পরিষ্কার করতে লাগলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। জলির ডান হাতের বুড়ো আঙ্গুলটা একদম লাল হয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি ফোসকা পড়বে। এসব দেখছি আর ভাবছি, গত 3-4 মাস আগে হবে জুলি একদিন সকালে চা করতে রান্নাঘরে গিয়েছিল। তখন সামান্য চা ছিটকে ওর হাতে পড়েছিল। তাতে জুলির সে কি রাগ। আমায় কত কথা শোনালো। ওকে চা করে ঘরে দিয়ে আসতে পারি না কেন? চায় তো গরম রাখলাম কেন? এই পাতিলে চা করলাম কেন? এমন আরো কত কি যে শুনলাম। আর আজ সেই জুলি হাত পড়ে যাওয়ার পরও কিছু বলছি না। বাহ, কত সুন্দর দৃশ্য। আমি আর কিছু বললাম না, চুপচাপ ঘরে চলে গেলাম। রেদন উঠে খাটের উপর বসে আছে। তার চোখে এখনো ঘুম। আমি ওর পাশে বসতে বসতে বললাম, আমি তো রাজরানীর আসন পেলাম। রেদন ঘুমের চোখে বলল, কেন, কি হয়েছে? রান্নাঘরের ধারে কাছে যেতে দিচ্ছে না। রেদন হাসল,
বলল, সবে তো শুরু, আস্তে আস্তে কত কি দেখবে। আমি কিছু বললাম না। রেদন উঠে ওয়াশরুমে চলে গেল। সকালের নাস্তা তৈরি হতেই শান্তি এসে ডেকে গেল। সকালের খাবারটা হলো রাতের মতোই রাজকীয়। আমি তো ভীষণ আশ্চর্য, এই বুঝি আমার হার্ট অ্যাটাক হবে। কিছু বললাম না। গতকাল থেকে সবার তামাশা দেখে যাচ্ছি। সকালে নাস্তার পর আর কোনো কাজ নেই আপাতত। সবাই জোরদার পরিশ্রমে লেগেছে। আমাকে পেনশনই দেওয়া হয়েছে। ভাবলাম স্বর্ণা ভাবির সাথে কথা বলে আসি কিছুক্ষণ। রেদনও বাড়িতে নেই, ও অফিসে গেছে। সকালে ওর বস ফোন করে ওকে ডেকেছে। আমি স্বর্ণা ভাবিদের বাসায় গেলাম। আমি দরজায় কলিং বেল বাজাতেই ভাবি দরজা খুলে দিলেন। আমাকে দেখে তিনি হেসে ফেললেন, বললেন, ভাবি ভেতরে আসেন। আমি ভেতরে গেলাম। ভাবি আমাকে বললেন, তা ভাবি, আপনাদের ঘরের অবস্থা কেমন? আপনার দুই যাকেই তো দেখলাম ভীষণ তড়িঘড়িতে আছে। আমি হেসে ফেললাম, বললাম, হ্যাঁ ভাবি, তা তো থাকবেই। গতকালে আমাকে রিটায়ার দেওয়া হয়েছে। এখানে কোটাও ওখানেও নিতে দেয় না। তাহলে তো আপনার অবস্থা রাজকীয় হয়ে গেছে। বাব্বা, খবর শুনে এই অবস্থা। না জানি চাকরিতে জয়েন দিলে কি হয়। তা অবশ্য ঠিক বলেছেন। ওদের অবস্থা দেখলে কেউ বলবে কাল অবধি ওরা আমার সাথে জঘন্য আচরণ করেছে। কি বলবো আর ভাবি, গিরগিটির রং বদলাতে আপনার বাড়ির মানুষের থেকে বেশি সময় নেয়। সব কিছুকে হার মানাতে পারবে ওরা। আমি হাসলাম। স্বর্ণা ভাবি বলল, আপনি বসেন, আমি চা করে আনছি। না ভাবি, এখন আর কিছু খাবো না। সকালে যেই খাবার খেয়েছি। ও মা, কি বলেন? ঠিকই বলেছি, স্বপ্ন দেখছি মনে হচ্ছে। আমার কথার মাঝেই কলিং বেল বেজে উঠল। স্বর্ণা ভাবি গিয়ে দরজাটা খুলে দিলেন। আমার চক্ষু চড়ক গাছ। আমার শাশুড়ি এসেছে। আমার শাশুড়ি আমাকে বললেন, তুমি এনে কি করো বৌমা? আমি সারা বাড়িতে তোমারে খুঁজা অস্থির হইয়া যাইতাছি। চলো ঘরে চলো জলদি। কি বলবো বুঝতে পারছি না। শাশুড়ি আমার পাশ ঘেঁষে বিড়বিড় করে বললেন, মানুষের ঘরে কি করো? মানুষের লগে বেশি মিশবা না, ঘরে চলো। এরা একদমই ভালো না। আমি কিছু বললাম না। স্বর্ণা ভাবির দিকে তাকাতেই দেখলাম তিনি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি ইশারায় তাকে চুপ থাকতে বললাম। তিনি রেগে গেছেন দেখেই বোঝাই যাচ্ছে, কিন্তু আমার বারণ করায় আর কিছু বললেন না। আমি শাশুড়ির সাথে ঘরে চলে আসলাম। শাশুড়ি আমার মাথায় তেল দিয়ে বিনুনি করে দিলেন। ভীষণ অবাক আমি। আমার মনে হয় না এভাবে তিনি আর কখনো আমার যত্ন করেছেন। ক্ষণে ক্ষণে মানুষগুলো আমাকে আশ্চর্য করে দিচ্ছে। বিকেলে রেদন ফিরল। ও আসার পর বাবাকে ফোন করে রেদনের কোম্পানি খুলেছে বললাম। বাবা খুশি হয়েছেন। কিছুক্ষণ বাবার সাথে কথা হলো। এরপর কেটে দিলাম। হঠাৎ মনে হলো রেদন কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? কি ভাবছো? ভাবছি আমরা থাকবো কোথায়। এইদিকে বাসা নেব নাকি অন্য কোথাও? আমি বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম, মানে কি বলছো তুমি? না বোঝার কি আছে? বাসা নিতে হবে না কেন? তুমি কি আলাদা থাকার চিন্তা করছো? রেদন আমার কথায় বিরক্ত হলো। বলল, আরে পাগলি, এত তাড়াতাড়ি সব ভুলে গেলে? সেদিন না জুলিয়ার শান্তি বলল ওরা ওদের বাবের বাড়ি চলে যাবে, আর মা গ্রামে। আমরা তো কোথাও যেতে পারবো না। আমরা কোথায় থাকবো? নতুন বাসা নিতে হবে তো নাকি? কোথায় বাসা নেবে? এতক্ষণে ওর কথা বুঝলাম। ঠিকই তো, এবারই তো ছেড়ে দেওয়া হয়েছে গত মাসেই। এখান থেকে তো এবার যেতে হবে। নতুন বাসা দেখে সেখানেই উঠতে হবে। কিন্তু ওদের যা আদর আপ্যায়ন দেখছি, ওরা কি যাবে? চিন্তিত হয়ে পড়লাম। আমাকে চিন্তিত দেখে রেদন বলল, কি এত ভাবছো আয়ু? ভাবছি ওরা আলাদা হবে। তুমি দেখছো না ওদের অবস্থা? কেন হবে না? আমরা কি সাদে আলাদা হতে চেয়েছিলাম? তা চাইনি। তবে চিন্তা করছো কেন এত? ওদের ছেড়ে তো যেতে চাইনি, তবুও যেতে হবে। ওরা চায় না আমরা ওদের সাথেই থাকি। ওদের উপর বোঝা হয়ে গেছি আমরা আয়ু। তুমি কি তা বোঝো না? আমি কিছু বললাম না। ভীষণ কষ্ট হচ্ছে। এতদিন ধরে একসাথে আছি, কিন্তু হঠাৎ ঝড়ে সব তছনছ। সময়ের স্রোতে দিন চলতে থাকলো। চারপাশ পরিবর্তন হতে থাকলো ক্রমাগত। কেটে গেল একটি সপ্তাহ। সময়ের সাথে অনেক কিছু সম্পর্কে শিক্ষা নিতে পেরেছি। গতকাল রেদওয়ান আমাদের জন্য নতুন বাসা দেখেছে। বাসা পছন্দ হওয়ার কালই অ্যাডভান্স দিয়ে এসেছে। আমি আর কিছু বলিনি। আজ সকাল থেকে শাশুড়ির সাথেও এ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, কিন্তু সময়ই হচ্ছে না। আমার শাশুড়ি মহাব্যস্ত। ঘরের কত রকমের কাজ করছেন তিনি।
দুপুরে খাওয়া দাওয়ার পর শাশুড়ি ঘরে বসে পান চিবোচ্ছেন। শান্তি আর জলি হাত পা ছড়িয়ে শুয়ে আছে। দুজনের অবস্থায় নাজেহাল। বেচারারা কত পরিশ্রম করে সারাটা দিন। এখন আমাদের নতুন বাসার ব্যাপারটা ওদের জানানো দরকার। মাস শেষ হতে আর 4 দিন, পরশু বাসায় উঠব। আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম, আম্মা, আমাদের নতুন বাসা দেখা হয়ে গেছে। আমি আর রেদোয়ান পরশু আমাদের নতুন বাসায় উঠব। আপনাকে গ্রামে মাসে কয় টাকা পাঠাবো? আমার কথায় আমার শাশুড়ি হকচকে গেলেন। কেমন যেন করে তাকিয়ে আছেন তিনি। আমার জায়েরাও কেমন করে যেন তাকিয়ে আছে। আমি স্বাভাবিকভাবেই কথাগুলো বললাম। আমার শাশুড়ি আমতা আমতা করে বললেন, কি কয়ে এগুলো বৌমা? কে কই যাইব? ও মা, ভুলে গেলেন আম্মা, গত মাসে নয় এই বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। আমরা তো আর গ্রামে যেতে পারবো না। ওর অফিস খুলে গেছে। আমরা সামনে একটা ছোট বাসা নিয়েছি দুজনের জন্য। কিন্তু শাশুড়ির মুখ একদম কালো হয়ে গেছে। জলি পাশ থেকে বলল, এগুলো কি বলছো ভাবি? আমি তো পরশুদিনই বাড়িওয়ালাকে বলে এসেছি আমরা বাড়িটা ছাড়ছি না। কেন ছাড়বে না? তুমি তো বাড়ি ছাড়ার কথা তুলেছিলে, এখন ছাড়বে না কেন? বাড়ি ছাড়লে তো তোমার কিছু টাকা আয় হবে, তাই বাড়িটা ছেড়ে দেওয়াই ভালো। জুলি আমতা আমতা করে বলল। তখন তো আমার ভীষণ মেজাজ খারাপ হচ্ছে। ওকে থামিয়ে দিয়ে বললাম, আমরা আর এখানে থাকছি না জুলি। ও বাসায় অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, আমাদের উঠতে হবে। তুমি বাড়িওয়ালাকে বলার আগে আমাদের কাছে জিজ্ঞেস করনি কেন? আমি তো ভেবেছি ভাইয়ার চাকরি হয়েছে, এখন আর কোনো সমস্যা হবে না। কিন্তু এমন হুট করে তোমরা চলে যাবে তা জানি না। হুট করে বলছো কেন? আগেই তো সিদ্ধান্ত হয়েছিল, আর তুমি সেটাই দিয়েছিলে। তখন আমি কিছু বলিনি। এখন তোমারও কিছু বলার নেই জুলি। আমার শাশুড়ি এতক্ষণ চুপ ছিলেন। তিনি এবার বললেন, আচ্ছা, আর কিছু কইও না তোমরা। বড় বৌমা, আমি কইতেছিলাম তোমরা এই বাসাটা না করে দাও। সবাই এখানে মিল্লামিশে থাকি। ওনে অ্যাডভান্স আর কত হইব, ওটা না করে দাও। আমি ভীষণ বিরক্ত হলাম। তাদের সাথে আমার আর থাকা হবে না। আমি শান্তভাবেই শাশুড়িকে বললাম, না আম্মা, ওখানে না বলছি না। আমরা ওখানেই থাকবো। আমরা ওখানে থাকলে কি আপনাদের আরও ভালো। আমাদের দুজনকে টানতে এতদিন তো আপনাদের দম ফুরাতো। এখন সেটা হবে না আশা করি। আমার শাশুড়ি তৎক্ষণাৎ তেজি মেজাজ দিয়ে বললেন, নতুন বাসায় অ্যাডভান্স দিতে টাকা পাইলা কই? কেমনে উঠবা? রেদনের টিউশনির টাকা, মাস তো শেষ প্রায়। দুটো টিউশনির টাকা নগদ পেয়েছে, ওটা দিয়েই অ্যাডভান্স দিয়েছে। আর কিছু জানতে চান আম্মা? না, আর কি কমু? তোমরাই তো সব নিজেরা নিজেরাই করো। আমারই জিজ্ঞাসিলা বাসা নেওয়ার আগে, আম্মা, আপনারাই তো গত মাসে বলেছিলেন এ কথা। এখন কি মনে পড়ছে না? ভালো করে ভেবে দেখুন আম্মা, ঠিকই মনে পড়বে। আর আপনি যেহেতু মা, তাই আপনার খরচপাতি যা লাগে সব হিসেব মতোই দিব আমরা। আশা করি আর কিছু বলার নেই। বলেই ওখান থেকে চলে আসলাম। আমার শাশুড়ির মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ঘরে সে জিনিসপত্র গোছগাছ শুরু করে দিলাম। আস্তে আস্তে সব কিছু গোছাতে হবে। আমি কাপড়গুলো প্রথমে ব্যাগে ভর্তি করে নিলাম। এরপর ড্রেসিং টেবিলের উপর রাখা টুকিটাকি জিনিসপত্রগুলো একটা পাটের বস্তার ভিতরে রাখলাম। হঠাৎই আমার শাশুড়ি আমার কাছে এলেন। দরজার সামনে দাঁড়িয়েই আমার শাশুড়ি বললেন, আমারে মাসে কয় টাকা কইরা দিবা? আমি শান্তভাবে বললাম, আপনার প্রয়োজন মাফিকই দিব আম্মা, আপনি টেনশন করবেন না। কয় টাকা কইরা দিবা কন যায় না? আমার শাশুড়ি না শুনে যাবেন না তার কথাতেই বোঝা যাচ্ছে। তাই কোনো ভঙ্গিতা ছাড়াই বললাম, 1000 পাঁচেক করে দিব আম্মা, এতে হবে না আপনার? আমার শাশুড়ির পরিপ্রেক্ষিতে কিছু না বললেও মনে মনে বেজায় খুশি। শাশুড়ি কিছু বললেন না, চলে গেলেন। থাকবেন তো ওই ছেলেদের কাছে। আমরা যেটা দিব সেটা হবে তার আয়। আমি বুঝি না এই বয়সে আয় করে তার লাভটা কি? 3-3টে ছেলে আছে, তারা কি পারে না মাকে অন্ন দিতে? যাক, যে যেভাবে খুশি থাকে থাকুক সেভাবে। রেদন আজ বাড়িতে ফিরল বেশ রাত করে। সারাটা সন্ধ্যা একা একা ঘরের ভিতর বসে কাটিয়েছি। বিকেলে নতুন বাসার খবর তাদের দেওয়ার পর আমার সাথে কেউ ততটা কথাই বলছে না। সবার মুখে বিষণ্ণতার ছায়া। আমিও আগ বাড়িয়ে কথা বলতে যাইনি কারো সাথে। সবার সব রূপ দেখে নিয়েছি আমি। রেদওয়ান আজ এসেই বলল, কাল সকালে রুশাপার বাসায় যাবে।
আমি আর কিছু বললাম না। যেতে যখন চাইছে তখন যাবে, আমি বাধা দেওয়ার কি হবে। সকালের নাস্তা সেরে আমরা দুজনেই রুষাপার বাড়ির দিকে রওনা দিলাম। তাদের বাড়িতে পৌঁছাতে 11টা বেজে গেল। কেমন যেন লাগছে আমার। রুষাপার কাছ থেকেও কম কষ্ট পাইনি আমি। রুষাপা ওদের 5 ভাই বোনের মাঝে সবার বড়। ও বাড়িতে বউ হয়ে যখন গেলাম, সংসারের কাজকর্ম ততটা ভালো পারতাম না আমি। তিনি আমায় সব কিছু হাতে কলমে শিখিয়েছেন, কিন্তু হঠাৎই সবার সাথে সাথে বদলে গেলেন তিনি। আজ বহুদিন পর তার কাছে যাচ্ছি, জানি না তিনি কিভাবে গ্রহণ করবেন আমায়। একদমই স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে না। তবুও দরজায় টোকা দিলাম। রূপসাপা নিজেই দরজা খুলে দিলেন। আপা আমার সাথে স্বাভাবিক আচরণই করলেন। দুপুরের খাবার দাবার সেখানেই শেষ হলো। আসার সময় আমার নুপুরজোড়া রুষাপা আমায় ফিরিয়ে দিলেন। নিজের কাজের জন্য লজ্জিত হলেন। আমি কিছু বললাম না। নুপুরজোড়া নিশিকেই দিয়ে দিলাম। মেয়েটার পায়ে নুপুরজোড়া বেশ মানিয়েছে। এটা আর নিতে ইচ্ছে হলো না। আমার মেয়ে হলে কি আমি দিতাম না? আমার থেকে চেয়ে নিলে আমি নিশ্চয়ই দিতাম, কিন্তু এভাবে না বলে নেওয়াটা আমার পছন্দ হয়নি। বিকেলে সেখান থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার একপাশে দাঁড়িয়ে গাড়ি খুঁজে চলেছি। রেদন বারবার এদিক ওদিক গাড়ি খুঁজে চলেছে। আমিও চারপাশে চোখ বলিয়ে দেখছি, কিন্তু হঠাৎই আমার চোখ গেল রাস্তার ওপাশে। যা দেখলাম তা কেন জানি বিশ্বাস হচ্ছে না। চলবে। গল্প দিনবদলের হাওয়া, 2য় পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।